ডিয়ার মাঙ্কিস, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আগের ভিডিওটাকে আগে নিয়ে যাব। আগের ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমরা এই প্রোগ্রামটা দেখেছিলাম, যে প্রোগ্রামে আমরা একটি ছোট্ট ডেটাবেস তৈরি করেছিলাম এবং ডেটাবেসের মধ্যে একটি টেবিল তৈরি করেছিলাম পাইথন টিকইন্টারের সাহায্যে এবং SQLite 3কে কল করে। তো সেই বেসিক উইন্ডোটা এখানে রয়েছে। ওই প্রোগ্রামটাকেই আজকে একটু আগে নিয়ে যাব। আজকে এই প্রোগ্রামের মধ্যে আরও কটা টেক্সট বক্স ক্রিয়েট করব। টেক্সট বক্সের পাশে 3টে টেক্সট বক্স ক্রিয়েট করব। 3টে টেক্সট বক্সের পাশে 3টে লেভেল থাকবে। ওই 3টে টেক্সট বক্সের মধ্যে কিছু ডিটেলস, কিছু ডেটা নেব। ওই ডেটাটা ডেটাবেসের মধ্যে সেভ করব এবং সেটাকে প্রিন্ট করব। তো দেখে নাও, আমার ডেটাবেস রান হচ্ছে। তার প্রমাণ উইন্ডোটা শো করছে। এই যে উইন্ডো শো করছে। তো এখানে একটা ছোট্ট পরিবর্তন হয়তো করে দেখেছো। সফটওয়্যারটা অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে কোন জায়গাতে, সফটওয়্যারটা বলছি, ডেটাবেসটা অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে কোন জায়গাতে স্টোর হয়, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গার মধ্যে স্টোর হয় হার্ড ডিস্কের। তো যেখানে তোমাদের মেন ফাইলগুলো সেভ হচ্ছে বা সেভ করছে তোমাদের পার্সোনাল পাইথনের ফাইলগুলো, সেই জায়গার মধ্যে স্টোর হবে না, সেটা দেখানোর জন্য এখানে একটা ছোটো পরিবর্তন আমি করেছি। দেখো, ক্রিয়েট টেবিল, তার পাশে লেখা আছে ইফ নট এক্সিস্ট ক্যাপিটালে। এটা করেছি তার কারণটা কি, বারবার আমি টেস্ট করার জন্য প্রোগ্রামটাকে রান করছিলাম এবং যেহেতু একবার টেবিল তৈরি হয়ে যাচ্ছিলো ডেটাবেসের মধ্যে, তখন ওই নামে টেবিলটা নিচ্ছিল না, সেই জন্য এটা লেখা হয়েছে। যদি এই নামে কোনো টেবিল থাকে তাহলে ওই টেবিলটা আর তৈরি হবে না। বাস সিম্পল এটাই পরিবর্তন করা হয়েছে আগের দিনের প্রোগ্রামের থেকে। এবার চলো কমিট অ্যান্ড ক্লোজ যেগুলো করেছি তার ঠিক নিচে আমরা টেক্সট বক্স ক্রিয়েট করা শুরু করে দিই। তো টেক্সট বক্স বানানোর জন্য তোমরা জানো এন্ট্রি ফাংশনকে কল করতে হয়। তার জন্য একটা আলাদা ভেরিয়েবল বানাতে হয়। আমি নেম নামে একটি ভেরিয়েবল বানালাম, এনটা ক্যাপিটাল। টেক্সট বক্স ক্রিয়েট করার পদ্ধতি যেমন আছে তেমন, এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। টেক্সট বক্সটাকে উইন্ডোর কোন জায়গাতে রাখবো সেটা সেট করার জন্য আমি গ্রিড ফাংশনের সাহায্য নিয়েছি। এই দেখো, টেক্সট বক্স আমার তৈরি হয়ে গেছে। টেক্সট বক্সটা একদম বাঁ দিকে ফার্স্ট মতলব র নাম্বার 0 এবং কলম নাম্বার 1-এ রয়েছে। কলম নাম্বার 1-এ রয়েছে, তার মানে হচ্ছে যে বাঁ দিকে আমার আর একটা স্পেস রয়েছে যেখানে আমি লেভেলটা রাখবো। র নাম্বার 0 কলম নাম্বার 1 কেন লিখেছি, যদি কারো জানা না থাকে আমি তাহলে ধরে নেব সে আগের ভিডিও দেখেনি বা বেসিকটা সে জানে না। তো তাকে একটু রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো যেন দেখে নেয়, তা নাহলে কিন্তু র আর কলমের যে নাম্বারিংয়ের যে খেলাটা, এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। যাই হোক, আমি 3টে টেক্সট বক্স ক্রিয়েট করব বলেছিলাম। তো দেখো, 3টে আমি তৈরি করে ফেলেছি। নেম, এজ এবং অ্যাড্রেস। নেম এন্ট্রি, নেম ইকুয়াল টু এন্ট্রি, নেম টেক্সট বক্সটা ক্রিয়েট করছে। নেম ডট গ্রিড, নেমটাকে সেট করছে। এজ ইকুয়াল টু এন্ট্রি, এজ টেক্সট বক্সটাকে ক্রিয়েট করছে এবং এজ ডট গ্রিড, এজ টেক্সট বক্সটা কোথায় যাবে সেটা সেট করছে। এবং লাস্টেরটা হচ্ছে তোমার অ্যাড্রেস ইকুয়াল টু এন্ট্রি, অ্যাড্রেস টেক্সট বক্সটাকে ক্রিয়েট করছে এবং অ্যাড্রেস ডট গ্রিড, অ্যাড্রেস টেক্সট বক্সটা কোন জায়গায় অবস্থান করবে সেটা ঠিক করে দিচ্ছে। নেক্সট, এবার আমাদের প্রতিটা টেক্সট বক্সের পাশে একটা করে লেবেল দিতে হবে। তো লেবেল বানানোর জন্য লেবেল ফাংশনকে কল করতে হয়, আর একটা ভেরিয়েবল বানানো দরকার। তো ভেরিয়েবল বানালাম আমি নেম আন্ডারস্কোর লেবেল, আর লেবেলটার মধ্যে লেখা থাকবে নেম। লেবেলটাকে সেট করতে হবে। লেবেলটাকে আমি সেট করতে চাই প্রথম যে টেক্সট বক্সটা বানিয়েছি তার বাঁ দিকে। প্রথম টেক্সট বক্সের পজিশন হচ্ছে র নাম্বার 0, তাই এরও হবে র নাম্বার 0। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, এটা র নাম্বার 0 হবে, তবে কলম নাম্বার কিন্তু এটাও 0 হবে। কলম নাম্বার 0 এবং র নাম্বারও 0 হবে।
তোমরা প্রোগ্রামটা বানাবে, বানিয়ে কিছুক্ষণ পরপর আউটপুট দেখার চেষ্টা করবে। একবারই বানাবো এবং লাস্টে আউটপুট দেখব এরকম করবে না, তাহলে কিন্তু অনেক বেশি ভুল থেকে যাবে এবং সেই ভুলগুলো খুঁজে পেতে কষ্ট হবে এবং আত্মবিশ্বাস কমে যাবে, আর প্রোগ্রাম করতে ইচ্ছা করবে না। তাই যেমন এখানে আমার ভুল একটা হয়েছে, তো ভুলটা খুঁজে বার করার জন্য প্রথমে একটু একটু করে প্রোগ্রামটা করতে হবে। এখনও ভুল আছে, অনেক সময় ভুল খুব বেসিক জায়গাতে থাকে। ওহো, দেখলে আমি মুখে বললাম যে আমার নেম আন্ডারস্কোর লেভেল ফাংশানকে কল করবে, কিন্তু LAVEL, এলটা ক্যাপিটাল, ওই লেভেল ফাংশানটাই বানায়নি। দেখো লেভেলটা চলে গেছে আমার ফার্স্ট টেক্সট বক্সের পাশে। নেক্সট আমি উপরের লাইন দুটোকে কপি করে পেস্ট করে দিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়, এবং নিচেও ঠিক একটা লেভেল যার মধ্যে লেখা থাকবে এজ, সেটা বানিয়ে ফেলা হয়েছে। এর শুধু কলম পজিশন সেম থাকবে, তবে র পজিশন চেঞ্জ হবে, র পজিশন হবে 1। এটাকে আবার কপি করে আরেকবার পেস্ট করব। এটার নাম দিয়ে দেবো অ্যাড্রেস। র পজিশন চেঞ্জ হবে, আগেরটা করেছি 1, তাহলে এটা হবে 2। আবার আউটপুট দেখব। হ্যাঁ, লেভেল 3টে এবং 3টে টেক্সট বক্স সেট হয়ে গেছে। ডেটাগুলো ইনপুট নেওয়ার জন্য একটা ছোট্ট ফর্ম দরকার ছিল, ফর্ম আমার ক্রিয়েট হয়ে গেছে। এই ছোট্ট সফটওয়্যারটা যে ডেটা কালেক্ট করে ডেটাটা ডেটাবেসের মধ্যে পাঠানোর জন্য একটা বাটন বানাতে হবে, সাবমিট বাটন। তো বাটন বানানোর জন্য বাটনের নাম দিলাম আমি BTN1। BTN1 বি ক্যাপিটাল BUTTON বাটন নামে একটা ফাংশানকে কল করলো, যার মধ্যে রুট এবং টেক্সট লিখতে হবে। বাটনের উপরে লেখা থাকবে অ্যাড রেকর্ড। কমান্ড ইকুয়াল টু কমান্ড মানে হচ্ছে যে বাটনটাতে ক্লিক করলে বাটনটার কি কাজ, টেক্সট বক্সের ভেতরে থাকা ডেটাগুলোকে ডেটাবেসের মধ্যে পাঠানো। তো সেই কাজটা করার জন্য একটা ফাংশন লাগবে আমার। তো এখানে একটা ফাংশনের নাম আমি এখন ক্রিয়েট করে দিলাম, ফাংশনের নাম দিলাম সাবমিট, এস ক্যাপিটাল। আর বাটনটাকে এই দুটো মানে হচ্ছে লেভেলের কলমটা আর টেক্সট বক্সের কলমটা, এই দুটো কলমের মাঝামাঝি ঠিক সেন্টারে অবস্থান করানোর জন্য আমি র নাম্বার 3 দিলাম। অবভিয়াসলি র নাম্বার 3 দিতেই হবে আমাকে, তা না হলে একদম নিচে আসবে না। এবং কলমটা 0ই দিলাম আমি, কিন্তু কল স্পেন করে দিলাম। কল স্পেন মানে হচ্ছে যে দুটো কলমকে মার্জ করে দেওয়া। এখানে 0 নম্বর কলম এবং 1 নম্বর কলমকে মার্জ করার জন্য আমি কল স্পেন 2 লিখে দিলাম। আরেকবার রান করে দেখব প্রোগ্রামটা ঠিক মতন কাজ করছে কি না। তবে কি সাবমিট নামে একটি ফাংশন বানাবো কথা দিয়েছি, তো সাবমিট ফাংশনটা আমাকে আগে বানাতে হবে, তা না হলে প্রোগ্রামটা রান করবে না। সাবমিট ফাংশনের মধ্যে অনেক কিছু থাকবে, আপাতত একটা সাবমিট ফাংশন বানিয়ে সেটাকে পাস আউট করে দিচ্ছি আমি। সাবমিট, এসটা ক্যাপিটাল, পাস করে দিলাম। পরে এটাকে পাসওয়ার্ডটা সরিয়ে অন্য কিছু লিখব। বারবার করবে আর রান করে দেখবে। চলো দেখে নাও, দুটো কলমের মাঝামাঝি কলম একদম লাস্টের রতে চলে এসছে বাটনটি। নেক্সট আমাদেরকে সাবমিট বাটনটাকে রেডি করতে হবে। মানে সাবমিট বাটনের মধ্যে যে কোডিংগুলো সবথেকে ইম্পর্টেন্ট, কিন্তু এটাই সবথেকে ইম্পর্টেন্ট জায়গা এটাই। আর এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে রাখা যাবে না। যাদের কোডিং পছন্দ, আই থিঙ্ক, আমি আশা করব তারা যেন আমার সাথে থাকে। তো দেখো কি করলাম, ডেটাবেস তৈরির যে লাইনটা ছিল ওই লাইনটাকে হুবাহু কপি করে এখানে পেস্ট করে দিলাম।
এবং কার্সার তৈরি করা হয়েছিল যে লাইনটার সাহায্যে। লাইনটা বাইরে অন্য জায়গায় ছিল, সেটাকে আমি কাট করে এখানে নিয়ে চলে এলাম। কপি নয়, কাট। এটা তোমাদেরকে করতে হবে। তারপরে দেখে নাও আমি যেমন করছি। টেবিলটা দেখে নাও, টেবিলটা তৈরি হয়ে গেছে। টেবিলটা তো বাইরে তৈরি করা ছিল, বাইরে মানে হচ্ছে যে আগে যেমন তৈরি করেছিলাম নর্মালি, ওটাকে সব ফাংশনের আন্ডারে আনতে হবে, সব সাবমিট ফাংশনের আন্ডারে আনতে হবে। তো সবগুলোকে সাবমিট ফাংশনের আন্ডারে বা ভেতরে নিয়ে আসা হয়েছে। সাবমিট ফাংশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে। এবার আমাদেরকে ওই দেখো নিচে দেখতে পাচ্ছ কমিট এবং ক্লোজ যে লাইন দুটো লেখা হয়েছিল, ওই লাইন দুটোকেও আমাকে ফাংশনের আন্ডারে আনতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টেবিল তৈরি করতে হবে। ইনসার্ট, আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল এসে তৈরি করেছি আমরা, স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করে, না টেবিল তৈরি করেছি আমরা। টেবিলের মধ্যে ডেটাকে ভরতে হবে। সরি, দেখো 8, 15, 16 নম্বর লাইনে দেখো, 16 নম্বর লাইনটা হচ্ছে তোমার ডেটাবেসকে তৈরি করা। 16, 20 নম্বর লাইন থেকে যেটা শুরু হয়েছে 20, 21, 22, 23, 24, এইটা হচ্ছে যে তোমার টেবিলটা ক্রিয়েট করা। টেবিলটার নাম স্টুডেন্ট দেওয়া হয়েছে, ছোটো হাতের STUDENT। আর এখন যে লাইনটা আমি লিখছি 27 নম্বর লাইনটা, এটা হচ্ছে তোমার টেবিলের মধ্যে ডেটাগুলোকে ইনপুট করার জন্য, অর্থাৎ ইনসার্ট করার জন্য। তো এখানে ক্যাপিটালে দেখো INSERT লেখা হয়েছে। আর ডেটা ইনসার্ট করার জন্য কিন্তু যে কার্সারটা আমরা তৈরি করেছি সি নাম দিয়ে, সেই কার্সারটারই সাহায্য নেওয়া হচ্ছে। আর এই টেবিলের মধ্যে কী ডেটা ইনপুট করব, যে 3টে ডেটা আমি ইনপুট নিচ্ছি আমি ইউজারের কাছ থেকে ইনপুট বক্সে, সেই 3টে ডেটা ইনপুট নেব। দেখো লিখে দিয়েছি :নেম, :এজ, :অ্যাড্রেস। নিচে তোমাকে আরেকবার এভাবে লিখতে হবে, name.get, অর্থাৎ নেম টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা ডেটাবেসের মধ্যে যাতে পৌঁছে যায় তার জন্য .get, age.get এবং address.get। ব্র্যাকেট এখানে ক্লোজ হচ্ছে। তাহলে আমাদের আরেকটি কাজ কমপ্লিট হলো। ব্র্যাকেটটা পাশাপাশি নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, এবার আমাকে এই যেটা বলেছিলাম কমেট এবং ক্লোজ, এই যেটা মাইকন ভেরিয়েবল দিয়ে বানানো হয়েছে, এই দুটোকেও আমাকে ফাংশানের আন্ডারে নিয়ে আসতে হবে। ফাংশানের আন্ডারে নিয়ে আসার জন্য ফাংশান যে লেভেলে রয়েছে সেই লেভেলে রাখতে হবে। তোমরা জানো পাইথনে ইন্ডেন্টস অর্থাৎ বাঁদিকে গ্যাপ কতটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। বাঁদিকে গ্যাপের উপর নির্ভর করে যে কোন লাইনটা কার আন্ডারে আছে, সেটা বাঁদিকে গ্যাপটা কতটা দিচ্ছ তার উপর নির্ভর করে। প্রোগ্রামটা আমি রান করবো একবার। তাহলে এই দেখে নাও কী হলো। এই সাবমিট বাটনের কোডটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বেসিক লাইন যেগুলো আগে লেখা ছিল। আর 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 এই যে এটা হচ্ছে আমার সাবমিট বাটনের কোড। টোটালটা সাবমিট বাটনের কোড। সাবমিট বাটনের মধ্যে আমরা ডেটাবেস তৈরি করেছি। এই জায়গাটা ডেটাবেস, আর এখানটা টেবিল তৈরি করা হচ্ছে। আর এই যে জায়গাটা, এখানটা হচ্ছে তোমার ডেটাবেসের মধ্যে ভ্যালুগুলোকে ইনসার্ট ইনটু করা হচ্ছে, ডেটাবেস ভরা হচ্ছে। তো যেমনটা আমি আশা করেছিলাম, কিছু না কিছু ভুল আবার হয়েছে। তো এরর দিচ্ছে যে ইনসার্ট আছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য আমার উইন্ডোটাকে উপর নিচ করছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তো দেখো নিচে ওয়ার্নিংটা কী দিচ্ছে সেটা দেখানোর জন্য আমি তোমাকে দেখাচ্ছি। তোমাদের ওয়ার্নিংটা দিচ্ছে যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালু, মানে এই যে লাইনটা C.cursor ইনসার্ট ইনটু, এই লাইনটা বলছে যে ফাংশানের আন্ডারে নেই। এই লাইনটা বলছে ফাংশানের আন্ডারে নেই। কেন তোমরা বুঝতে পেরেছো?
কারণ এই লাইনটাকে ইন্ডেন আমরা দিইনি। দেখো এই লাইনটার আগে কার্সার রেখে আমি ট্যাব মারলাম আর লাইনটা ফাংশনের আন্ডারে চলে গেল। যে ইয়েলো রঙের লাইনটা দেখছো, ইয়েলো রঙের লাইনটা মানে সব ঠিক আছে, প্রোগ্রাম রান হয়ে গেছে। চলো, ইয়েলো রঙের লাইনটার মানে সব ঠিক আছে এবং সব প্রোগ্রাম রান হয়ে গেছে। আর প্রোগ্রাম আমি কিছু ডেটা ভরলাম, RAM 5 নিউ কলোনি অ্যাড, কোনো ওয়ার্নিং আসেনি, ডেটা অ্যাড হয়ে গেছে। এবার ডেটাটা যে অ্যাড হলো, তো ডেটাটা আমরা দেখবো কী করে, প্রিন্ট আউট কী করে নেবো আমরা। তো ডেটাটাকে প্রিন্ট করার জন্য বা ডেটার আউটপুট দেখার জন্য একটা সার্চ বক্স বলছি কেন, সার্চ বাটন অথবা একটা কোয়ারি বাটন আমাদেরকে বানাতে হবে। তো দেখে নাও, btn2 নামে একটা বাটন তৈরি হচ্ছে। btn2টাকে আমি প্লেস আউট করব ঠিক অ্যাড বাটনের নিচে, কিন্তু একটু বড় সড়ো বাটনটা একটু বড় বানাবো, যাতে বাটনটা টেক্সট বক্স আর লেবেল এই দুটোকে কভার করে। তার জন্য আমাকে কলস পেন ইউজ করতে হবে এবং কলস পেনের সঙ্গে সঙ্গে বাটনটাকে বড় করার জন্য প্যাড এক্স এবং প্যাড ওয়াইকে ব্যবহার করতে হবে। এবং কোয়ারি যে ফাংশনটার নাম আমি এখানে লিখলাম, দেখো কমান্ড ইকুয়াল টু কোয়ারি, অর্থাৎ নিচের বাটনটি কোয়ারি ফাংশনকে কল করবে। তো কোয়ারি ফাংশনটা বানানোর জন্য এখানে চলে এলাম আমি 36 নম্বর লাইনে, অর্থাৎ যেখানে সাবমিট বাটনের সমস্ত লাইনগুলো লম্বা লাইনের কাজ শেষ হচ্ছে, ঠিক তারপরে ডিফাইন করছি আমি কোয়ারি। কিউটা ক্যাপিটাল রাখলাম ইচ্ছা করেই। কোয়ারির মধ্যে কী কী করতে হবে, কোয়ারির মধ্যেও কিন্তু তোমাদের আর একবার ওই লাইনগুলি লিখতে হবে, অর্থাৎ ডেটাবেস তৈরির এবং টেবিল তৈরির যে লাইনগুলি ছিল ওই লাইনগুলো তোমাদের আর একবার লিখতে হবে। তাই ওই লাইনগুলো আমি কপি করে পেস্ট করে দিলাম কোয়ারির আন্ডারে। তবে কি ডেটা ইনসার্ট করার যে লাইনটা ছিল c.cursor মানে 27 নম্বর লাইন থেকে যেটা আছে, ওই জায়গাটা এই যে এখানে কপি না করলেও চলবে, ওই জায়গাটা এখানে কপি না করলেও চলবে। এইটাকে না করলেও চলবে আই থিঙ্ক, দেখা যাক, যদি কোনো ওয়ার্নিং দেয় পরে আবার লিখে নেওয়া যাবে। আর একটা ইম্পর্টেন্ট লাইন এখানে যেটা নোট করতেই হবে, সেটা হচ্ছে যে ডেটাটা প্রিন্ট করার জন্য যে লাইনটা লেখা দরকার, কিন্তু তার জন্য c.execute execute আর কোটেশন শুরু করে সিলেক্ট সিলেক্টে ব্র্যাকেটে রেখেছি আমি। আমার টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট টেবিলের নাম স্টুডেন্ট না, ঠিক আছে, টেবিলের নাম স্টুডেন্ট। আবার নিচে চলে আসছো, আর ডেটাবেসের নাম হচ্ছে স্কুল ডেটাবেস। তো আবার আমরা চলে আসবো এখানে। তো সিলেক্ট স্টার মানে কি, যতগুলো ডেটা আছে সবগুলোই চুজ করছি না আমরা, যে ফার্স্ট ডেটা, সেকেন্ড ডেটা বা প্রথম দুটো ডেটা, সেকেন্ড দুটো ডেটা, এমনি কিছু করছি না। সিলেক্ট স্টার অর্থাৎ সব ডেটাগুলোকেই আমরা ওআইডি করছি ফ্রম স্টুডেন্ট মানে হচ্ছে যে স্টুডেন্ট টেবিল থেকে ডেটাগুলিকে আমরা সিলেক্ট করছি বা চুজ করছি। এবং চুজ করছি এবং ফেচলটা কী করছে, এই ফেচলটা জায়গাটাতে অনেক রকমভাবে এটা ব্যবহার করতে পারি আমরা, এটা মজার জায়গা। তো এটাকে আমি পরের ভিডিওতে আমি নেক্সট ডিটেলে দেখাবো। ফেচল ফাংশনটা আবার ভ্যালুগুলোকে রেকর্ড ভেরিয়েবলে পাঠাচ্ছে আর রেকর্ড ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। আই রিপিট, c.fetchallটা সমস্ত ভ্যালুগুলোকে রেকর্ড ভেরিয়েবলে পাঠাচ্ছে আর রেকর্ড ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট আউট করে দিচ্ছি। চলো এবার দেখি আউটপুট। আই থিঙ্ক সব তো ঠিক আছে, কোনো ভুল নেই। এটা কোয়ারির লাইনগুলো, কোয়ারির মধ্যে শুধু আমরা ডেটাবেস প্যাড এক্স, প্যাড ওয়াই, প্যাড পপ, কোয়ারিতে প্যাড এক্স কিছু ইউজ করেছি, করিনি তো, কিন্তু ওটা তো না করলেও চলবে বা করলেও চলবে।
কিছু একটা ভুল হয়েছে। কলস্পেন সি কলস্পেন, দেখো ছোটো ছোটো কথা কত মিস্টেক হয়, মিস্টেকসগুলো বোঝা। দেখি আর একবার ভালো করে দেখি কী বলছে। তো বলতে চাইছে এতগুলো নাম কেন দিচ্ছে। কড এখানে আমাদেরকে ওটা কেন দিচ্ছে ঠিক চোখে পড়ছে না ভুলটা এই মুহূর্তে আমার। তো যাই হোক, প্যাড এক্স এবং প্যাড ওয়াইগুলো লিখবো বলেছিলাম, সেটা লিখে দিই। প্যাড এক্স প্যাড ওয়াই লিখলে কী হবে, বাটনটা একটু বড় সড়ো হবে দেখতে। এখনই তোমরা আউটপুট দেখলে বুঝতে পারবে। IPDX 50 করে দিলাম, তাতে বাটনটা একটু চওড়া হবে না। ওয়ার্নিং তো এখনও দিচ্ছে, কোনো বিশেষ অজ্ঞাত কারণে আমার চোখে পড়ছে না। ওরের কী বলবো, দেখো ভুলটা ধরা পড়েছে। আই থিঙ্ক তোমরা বোধহয় আগেই বুঝেছিলে, আমার বুঝতে একটু দেরি হলো। কলস্পেনের CL করে দিয়েছিলাম। দেখো অ্যাড রেকর্ড বাটনটা ছোটো আর তার নিচে একটা বড়ো সড়ো বাটন তৈরি হয়ে গেছে, শো রেকর্ড। তোমরা চাইলে অ্যাড রেকর্ড বাটনটাকে এরকম বড়ো সড়ো বানাতে পারতে, দুটো কলম জুড়ে বড়ো করে বানাতে পারতে, দেখতে ভালো লাগতো আর কি, আর কিছুই না। তো আবার একটা রেকর্ড ভরছি আমি। রাম নামে আর একটা স্টুডেন্টের রেকর্ড ভরলাম, যার এজ 23 এবং সে থাকে নিউ কলোনিতে। এই কলকাতা। এই রেকর্ডটা আমি অ্যাড করে নিলাম এবং শো রেকর্ডে ক্লিক করছি। দেখো নিচে রেকর্ড চলে এসছে। আই নো ডেটাটা খুবই কমপ্লিকেটেডভাবে এইভাবে প্রিন্ট করাটা মোটেও ভালো নয়, আমি জানি। কিন্তু দেখো এখানে আগে বুঝানো, এখানে কী কী এলো। দেখো প্রচুর ডেটা এসছে এখানে, প্রচুর কমা, প্রচুর কিছু। অ্যাকচুয়ালি আমি প্রথমবার যখন রাম নামে একটা ডেটা বানিয়েছিলাম, নিউ কলোনি, এজ দিয়েছিলাম 3, সেটাও কিন্তু রয়েছিল ডেটাবেসের মধ্যে। আবার আমি রাম নামে একটা ডেটাবেস স্টুডেন্টের নাম বা স্টুডেন্টের নাম অ্যাড করলাম, যার এজ দিলাম 23, সেটাও রয়েছিল ডেটাবেসের মধ্যে বা টেবিলের মধ্যে রয়েছিল। তো সবগুলোই কিন্তু একসঙ্গে প্রিন্ট হয়েছে এবং অনেক কমপ্লিকেটেড করে প্রিন্টটা হয়েছে। তো এটা কমপ্লিকেটেড হয়েছে, তার পিছনে কারণটা হয়েছে কি, আমি এখানে কোনো রকম ভালোভাবে সুন্দরভাবে আলাদা করে প্রিন্ট করার ব্যবস্থা করিনি, জাস্ট প্রিন্ট ফাংশান ইউজ করে দিয়েছি। প্রিন্ট ফাংশান ইউজ করলে এরকম ব্ল্যাক স্ক্রিনের মধ্যে প্রিন্ট হবে, কিন্তু এরকমভাবে প্রিন্ট হওয়া তো কাম্য নয়। তো তোমরা যদি চাও এটাকে ভালোভাবে আরও প্রিন্ট করতে পারো, তবে আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে লেবেল বানিয়ে নিচে একটা লেবেল, নেক্সট ভিডিওতে আমি দেখাবো নিচে একটা লেবেল বানিয়ে বা আলাদা কোনো একটা সেকেন্ড উইন্ডোতে কী করে ভ্যালুগুলো আলাদাভাবে প্রিন্ট হবে। আই থিঙ্ক আমি বোঝাবার চেষ্টা করছি। কোয়ারি বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে সেকেন্ড একটা উইন্ডো অথবা আলাদা কোনো লেবেল অটোমেটিক্যালি চলে আসবে এবং তার মধ্যে ভ্যালুগুলি যেন সুন্দর করে ডেকোরেট হয়ে প্রিন্ট হয়ে চলে আসে। এরকম যদি করতে হয় তাহলে আমাদের ফেচ ওয়ালের যে জায়গাটা, ওইটাকে একটু পরিবর্তন করতে হবে। ওইটার এই ভিডিওতে আমি লিখছি না, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এই যে আউটপুটটা এই যে এসেছে, কিন্তু এর আউটপুটটাকে আরও সুন্দর করে আমরা কী করে প্রেজেন্ট করতে পারি। তো পুরো ভিডিওটা তোমাদের সামনে আছে, যাদের ইন্টারেস্ট আছে এই ব্যাপারে তারা কিন্তু বলবো প্রথম থেকে ভিডিওটা দেখো এবং লাইন বাই লাইন খাতায় নোট করে নাও অথবা কম্পিউটারে টাইপ করে নাও, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এই দুটো ভিডিওর সাহায্যে বোঝালাম যে কোনো একটা সফটওয়্যার বানিয়ে সফটওয়্যারের ডেটাগুলোকে তুমি হার্ড ডিস্কের মধ্যে কীভাবে সেভ করবে একটি ডেটাবেস বানিয়ে। তো পাইথন টিকেন্টারের সাহায্যে কী করে ডেটাবেস বানাতে হয় এবং ডেটাবেসের সাহায্যে কী করে ডেটাবেসের মধ্যে কী করে টেবিল বানাতে হয় এবং টেবিলের মধ্যে ডেটা কী করে ইনসার্ট করতে হয়, তার পুরো পদ্ধতিটা এই দুটো ভিডিওতে আমি কভার করলাম। আর যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।